গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার টু ডব্লিউবিসিএস 2016। রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ আমি স্টার্ট করেছি যার নাম 10 মিনিটে আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকা গুরুত্বপূর্ণ খবর যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিক থেকে গুরুত্বপূর্ণ সেগুলোর ডিটেল ডিসকাশন এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। সো আজকে ভিডিওতে থাকবে হচ্ছে গত 3 এবং 4, তেসরা এবং চৌঠা ডিসেম্বরের যে ইম্পর্ট্যান্ট নিউজ আছে সেগুলো আমি এই ভিডিওতে কভার করে দেবো। এবং হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা যে ব্যাকলগ, অর্থাৎ আমরা যে পিছিয়ে আছি সেই ব্যাকলগটা আমি কম্পেনসেট করে দিতে পারবো। সো ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, তোমরা অতি সম্প্রতি অনেকে ক্লার্কশিপ মেন্স এক্সাম দিয়ে এসেছো এবং অনেকে ফিডব্যাক আমি পেয়েছি এবং তারা জানিয়েছো যে সত্যিই খুব এক্সাম খুব ভালো হয়েছে। সো আর যারা অনেকেই এক্সাম দিতে পারোনি তাদের উদ্দেশ্যে বলে রাখি, পিএসসি অলরেডি নোটিফিকেশান বার করেছে যেখানে তারা বলেছে যে যারা রেল অবরোধের কারণে এক্সাম দিতে পারোনি তাদের জন্য একটা সেকেন্ড চান্সের ব্যবস্থা করে দেওয়া হবে। সো ব্যস্ত হওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট পিএসসি নোটিফিকেশানে তোমরা ওয়েট করো। পিএসসির ক্লার্কশিপ এক্সামের যে কোশ্চেন পেপার সেটা আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। এবং যেরকম কোশ্চেন এসছে, যেটা ভাবা গেছিলো যে যেরকম কোশ্চেনের স্ট্যান্ডার্ড আসা উচিত সেরকমই এসছে এবং খুব ভালো কোশ্চেন হয়েছে। এবং যে কোশ্চেনগুলো এসছে তার মধ্যে যে রিপোর্ট রাইটিংটা আসে বোথ বেঙ্গলি আর ইংলিশে, সেটা কিন্তু যে টপিকটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি অনেকবার ভিডিওতে ডিসকাস করেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমি কোভিড-19 যে পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আর্টিকেল কিন্তু আমি আমার যে পিডিএফ কম্পাইলেশন ছিল সেখানে কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। সুতরাং যারা ওই পিডিএফ কম্পাইলেশনটাকে ফলো করেছো আশা করি তাদের লিখতে কোনো অসুবিধা হয়নি। এবার আসি আগের ভিডিওতে আমি যে কোশ্চেনটা করেছিলাম, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে 9th শিডিউল যেটা আমাদের কনস্টিটিউশনে রয়েছে, যেখানে বিভিন্ন ল্যান্ড রিফর্মস অ্যাক্টগুলি রয়েছে, সেটার সেই 9th শিডিউলের সঙ্গে 24শে এপ্রিল 1973 1973 এই ডেটটির কী রিলেশন রয়েছে। আমি কোশ্চেনটা জানতে চেয়েছিলাম হচ্ছে 24শে এপ্রিল 1973 ডেটটার সঙ্গে 9th শিডিউলের সম্পর্ক কী। এবং একজন অ্যান্সার করেছো কিন্তু হয়তো অ্যান্সারটা ঠিক হয়নি, হয়তো তোমরা কোশ্চেনটা ঠিক বুঝতে পারোনি। যেটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে সেটা হচ্ছে 24শে এপ্রিল 1973 ডেটটা খুব হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট, কারণ ওই ডেটটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা যে কেসটা হয়েছিল সেটা ভার্ডিক্ট কিন্তু দেওয়া হয়েছিল। এবং সেই ভার্ডিক্টে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথম বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিন সেই ডক্ট্রিনটা দিয়েছিল এবং বলেছিল যে পার্লামেন্ট যেটা রয়েছে আমাদের, সেই পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের অন্তর্গত যে সমস্ত প্রভিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যামেন্ড করতে পারে না। সো এই ভার্ডিক্টটা দেওয়ার পর পরবর্তী একটা কেস হয় আয়ার কোয়েলহো ভার্সাস স্টেট অফ তামিলনাড়ু ইন দ্য ইয়ার 1999। এবং সেই কেসে রায় দেওয়ার সময় এই ডেটটা মেনশন করে সুপ্রিম কোর্ট 24শে এপ্রিল 1973 এবং বলে যে 24শে এপ্রিল 1973 পরবর্তীকালীন সময়ে 9th শিডিউলে যে সমস্ত অ্যাক্টগুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে সেগুলো কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের আওতায় পড়বে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু চাইলে সেগুলোকে রিভিউ করতে পারে। এবং যেহেতু যদি কোনো অ্যাক্ট যদি দেখা যায় যে সেটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের সঙ্গে জড়িত আছে এবং সেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে, তাহলে কিন্তু সেই অ্যাক্টটি নাল এবং ভয়েড বলে গণ্য হবে। সো আজকের জন্য তোমাদের কোশ্চেন থাকছে যে তোমরা জানো সবাই যে গভর্নেন্সের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি আনার জন্য লোকপাল এবং লোকায়ুক্তা নামে দুটো প্রভিশন রয়েছে। সো তোমাদেরকে যেটা বলতে হবে যে ভারতের কোন স্টেটে প্রথম লোকায়ুক্তা যে পদটি রয়েছে সেটি নিয়োগ করা হয়েছিল, কোন স্টেট ফার্স্ট স্টেট টু এস্টাবলিশ দ্য ইনস্টিটিউশন অফ লোকায়ুক্তা। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং যে সবচেয়ে আগে সঠিক অ্যান্সার দেবে আমি পরের ভিডিওতে তার নামটি অ্যানাউন্স করব। এবং এক্ষেত্রে জেনে রাখা ভালো যে লোকপাল হচ্ছে কেন্দ্রীয় স্তরে নিয়োগ হয় এবং লোকায়ুক্তা যেটা হচ্ছে সেটা স্টেট স্তরে অর্থাৎ রাজ্য স্তরে নিয়োগ হয়। প্রথম আর্টিকেল করোনা টিকা নিয়ে যেটা হয়েছে যে ব্রিটেন সমস্ত দেশগুলোর মধ্যে সম্ভবত প্রথম কোনো সম্ভাব্য করোনা প্রতিষেধককে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে। এবং এর সাথে সাথে প্রথম কোম্পানি হিসেবে ফাইজার এবং বায়োএনটেকের যৌথ যে উদ্যোগ, সেই উদ্যোগে যে করোনার প্রতিষেধকটি বার করা হয়েছিল সেটি কিন্তু সম্ভাব্য প্রথম করোনা প্রতিষেধক হিসাবে কিন্তু বাজারে আসতে চলেছে। এবং ব্রিটিশ স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি কিন্তু
আজ সকালে ঘোষণা করেছে যে তাদের পরীক্ষাতেও কিন্তু ফাইজারের প্রতিষেধক যেটা রয়েছে সেটা কিন্তু পাস করেছে এবং এর নিরাপদ ও করোনা রোধে এটি 95% কার্যকর প্রমাণিত হয়েছে এবং সব ঠিক থাকলে আগামী সপ্তাহে টিকাকরণ শুরু হয়ে যাবে ব্রিটেনে। এই টিকাটি তৈরি করতে মাত্র 10 মাস সময় লেগেছে, যা টিকার ইতিহাসে একটা নজির। এবং এর সংরক্ষণ যে প্রক্রিয়া সেটি কিন্তু খুব জটিল এবং এর জন্য -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। এবং পরের পেজে খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে এবং এর মাধ্যমে বলা আছে যে যে টিকাটি রয়েছে ফাইজারের সেটা কী প্রসেসে অর্থাৎ কী মেকানিজমে কাজ করবে। সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ পদ্ধতিতে, অর্থাৎ ভাইরাসের যে জেনেটিক কোড রয়েছে সেই জেনেটিক কোডের একটি অংশ নেওয়া হবে এবং তাতে লিপিডের প্রলেপ দেওয়া হবে যাতে তা দেহকোষে ঢুকতে পারে এবং এই জেনেটিক কোডের থেকে কোষ নির্দেশ পায় তাকে কী তৈরি করতে হবে এবং এটি ইঞ্জেকশনের মাধ্যমে রোগীকে দেওয়া হবে। ভ্যাকসিন কোষে প্রবেশ করার পর কোষকে নির্দেশ দেবে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি করার জন্য এবং এর ফলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যান্টিবডি তৈরি করতে সক্রিয় হবে এবং একই সঙ্গে তা সংক্রমিত কোষগুলিকে ধ্বংস করার জন্য টি সেলকে প্রস্তুত করবে এবং রোগী করোনা ভাইরাসে সংক্রমিত হলে অ্যান্টিবডি এবং টি সেল ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্রিয় হবে। এর পরের আর্টিকেলটি কৃষি আইন নিয়ে। সম্প্রতি তোমরা জানো যে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই কেন্দ্রের খুব সম্প্রতি যে আনা কৃষি আইন রয়েছে তার বিরুদ্ধে এবং তাকে সংশোধন বা প্রত্যাহারের দাবি জানিয়ে। এবং যেটা বলা হয়েছে যে মোদী সরকার কিন্তু সংশোধন করার জন্য একটা ইঙ্গিত দিয়েছে এবং এর পরের কয়েকদিন পরে কিন্তু সবার সঙ্গে একটা আলোচনায় বসার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাঞ্জাব এবং হরিয়ানা কৃষকদের যেটা প্রধান সংশয় এই আইন নিয়ে সেটা হচ্ছে তারা যেটা ভয় পাচ্ছে যে সরকার ভবিষ্যতে কিন্তু ন্যূনতম সহায়ক মূল্য বা মিনিমাম সাপোর্ট প্রাইসে যে চাল গমটা কিনতো সেটা তারা হয়তো নাও কিনতে পারে এবং সেটা নিয়ে তারা লিখিত প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের কাছে চাইছে। এবং এর প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর যেটা বলেছেন যে এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা রয়েছে সেটা চলছে এবং চলবে এবং তাতে কোনো বদল হবে না। কিন্তু পাঞ্জাব সরকারের যেটা বক্তব্য যে এপিএমসি যে সমস্ত গুলো রয়েছে যার মাধ্যমে আগে মান্ডিতে ফসল কেনাবেচার উপরে কর বসিয়ে রাজ্যের একটা বিপুল আয় আসতো, সেটা কিন্তু এই আইনের ফলে কিন্তু এপিএমসিগুলো ক্ষতির মুখ দেখবে। কিন্তু কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে যে এপিএমসিগুলোকে কিন্তু পরবর্তীকালে আরও মজবুত করার চেষ্টা চলছে এবং এপিএমসি বাইরেও বিভিন্ন বেসরকারি মান্ডিতেও যে সমস্ত এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি হবে সেখানে কিন্তু একই রকম কর আদায় হবে। এর পরের আর্টিকেলটি তথ্য প্রযুক্তি শিল্পে লগ্নি টানতে সিলিকন ভ্যালি প্রকল্প গড়ার কথা যেটা রাজ্য সরকার থেকে বলা হয়েছে, যেটা প্রথম পর্যায়ে জমি বরাদ্দ সম্পূর্ণ হয়ে গেছে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে এবং বৃহস্পতিবার ইনফোকমের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সে যে সমস্ত সংস্থা এখানে 3,000 কোটি টাকারও বেশি লগ্নি করছে সেগুলোতে প্রত্যক্ষ কর্মসংস্থান মোটামুটি 9,000 মতো কর্মসংস্থান দেওয়া যাবে এবং ইনফরমেশন টেকনোলজি যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকে আবার আরও বেশি চাঙ্গা করার জন্য এই লগ্নিটি করা হচ্ছে যাতে বিভিন্ন যে কর্পোরেট সংস্থাগুলো আছে তারা যাতে ইনভেস্টমেন্টে আগ্রহী হন। এবং বেঙ্গল সিলিকন ভ্যালি যেটা গড়ে তোলার কথা বলা হচ্ছে সেখানে 20টি নতুন সংস্থা 3,000 কোটি টাকারও বেশি লগ্নি করছে এবং প্রত্যক্ষ কর্মসংস্থান এর মাধ্যমে হবে কিন্তু 9,000 মতো। এর পরের আর্টিকেলটি ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেলটির হেডিং শুধুই ভোট প্রচার অস্ত্র। এটি রিলেটেড হচ্ছে আমাদের যে খুব বিখ্যাত বাঙালি যা মনীষীরা রয়েছেন তার মধ্যে 4জন হচ্ছেন স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদের যে আইডিওলজি ছিল, তাদের যে আদর্শ ছিল সেটাকে শুধুমাত্র ভোট প্রচারের জন্য অর্থাৎ নির্বাচনী ইস্তাহারে শুধুমাত্র ভোট ব্যাংকের উদ্দেশ্যে যেভাবে ইউজ করা হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সেইটার দিকেই আলোকপাত করা হয়েছে আর্টিকেলটির মাধ্যমে। তোমরা এটা পড়ে রাখতে পারো ফর ডেসক্রিপটিভ রাইটিং পারপাস এবং এই রাইটিংটি খুব সুন্দর হয়েছে এবং কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল তুলে ধরেছে যে বিভিন্ন মনীষীর যে আইডিওলজিগুলো ছিল তা সেগুলোকে মডিফাই করে এবং সেগুলোকে হাতিয়ার করে কীভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নিজেদের স্বার্থসিদ্ধির কাজে ইউজ করছে। অর্থাৎ আসল যে তাদের ব্যক্তিগত আদর্শ ছিল সেই আদর্শ কিন্তু সঠিকভাবে পালন হচ্ছে না এবং সেটাকে
বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। তো তোমরা এটা পড়ে রাখতে পারো, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য এটা কিন্তু খুব হেল্প করবে। এরপরের আর্টিকেলটি হেডিং দুঃসংবাদ। এটি রিলেটেড হচ্ছে বর্তমানে কোভিড মহামারী পরিস্থিতিতে ভারতের যে অর্থনৈতিক অবস্থা সেটি কিন্তু খুব শোচনীয় অবস্থায় রয়েছে, আমরা সবাই জানি। কারণ প্রথম ত্রৈমাসিকে আমরা দেখেছি যে 23.9% সংকোচন হয়েছিল, এবং দ্বিতীয় ত্রৈমাসিকেও কিন্তু সংকোচন হয়েছে 6%-ও কম। এবং যেটা ইকোনমি রিসেশনের সংজ্ঞা অনুযায়ী পরপর দুই ত্রৈমাসিকে যদি শূন্যর নিচে অর্থাৎ জিডিপি কন্ট্রাকশন হয়, তাহলে কিন্তু সেটাকে রিসেশনই বলা চলে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটিকে এখনও অবধি সরকারিভাবে মন্দা ঘোষণা করা হয়নি এই পরিস্থিতিতে, কিন্তু যারা অর্থনীতিবিদ তারা কিন্তু মনে করছেন যে ভারতের অর্থনীতি কিন্তু বর্তমানে মন্দার মধ্য দিয়েই চলছে। অর্থনীতিবিদরা মনে করছেন যে যে সমস্ত বিশ্বব্যাপী যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ভারতের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে, এবং এই যে অবস্থাটি রয়েছে বর্তমানে সেটার পুনরুদ্ধার যদি করতে হয় সেখানে কিন্তু অনেক সময় লেগে যাবে, অর্থাৎ 1 বছর বা 2 বছর নয়, প্রায় 1 দশকও লেগে যেতে পারে অর্থনৈতিক হাল ফেরাতে। এবং তার সঙ্গে হচ্ছে যে যেটা অর্থনীতিবিদদের নিদান ছিল যে এই পরিস্থিতি থেকে যদি উঠে আসতে হয় তাহলে যে সমস্ত হতদরিদ্র শ্রেণীর লোকজন আছেন, যাদের অর্থনৈতিকভাবে অনেক যারা পিছিয়ে আছেন, তাদেরকে যদি নগদ টাকা তুলে দেওয়া হতো তাদের হাতে, তাহলে কিন্তু বাজারে যে ডিম্যান্ড আছে সেটাকে কিন্তু ফেরানো যেত। যদিও কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপটি গ্রহণ করেনি, কিন্তু তাদের মত যে এই পদক্ষেপটি অবলম্বন করলে কিন্তু বাজারে যে ডিম্যান্ড রয়েছে সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতো এবং অর্থনীতি হাল অনেকটাই ফেরানো সম্ভব হতো। এর পরের আর্টিকেলটি হেডিং অবাধ ও স্বচ্ছ। এটি রিলেটেড হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া জম্মু কাশ্মীরে যে নির্বাচন সেটি রিলেটেড, এবং যেটা দেখা গেছে যে 370 ধারা বাতিল হবার পর জম্মু কাশ্মীর নির্বাচন আয়োজন করা হয়েছিল, এবং এক্ষেত্রে যেটা দেখা গেছে যে নির্বাচনের যে অংশগ্রহণের হার সেটা কিন্তু মাত্রাতিরিক্ত ভাবে দেখা গেছে, এবং যেটা কাশ্মীরের তথাকথিত চিত্র ছিল যে যে কোনো নির্বাচনে মানুষের অংশগ্রহণ খুবই কম পরিমাণে হতো, সেখানে কিন্তু পুরোপুরি বিপরীত চিত্র দেখা গেছে। এবং এটি বলা হচ্ছে যে তারা কিন্তু আস্তে আস্তে গণতান্ত্রিক যে কাঠামোর মূল স্রোতে ফিরছে। যদিও অনেকে এটা বলতে চাইছেন যে যেহেতু জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অলরেডি ঘোষণা হয়ে গেছে, সো সেখানকার মানুষরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে প্রশাসনিক কাঠামো যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যে সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যালটের মাধ্যমে জবাব দিতে চাইছেন। এর পরের পরের আর্টিকেল যেটি রয়েছে যে কৃষি আইন নিয়ে যে বিরোধিতা চলছে সেই বিরোধিতার প্রসঙ্গেই আর্টিকেলটি, যেখানে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, যিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন পদ্মবিভূষণ, সেটি কিন্তু তিনি ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন যদি কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন সম্বন্ধিত যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি যদি না মেনে নেয়। সো তোমরা এটা নোট করে রাখতে পারো, এটি একটা শর্ট এমসিকিউ হিসেবে কিন্তু আসতে পারে। এর পরের আর্টিকেল, অতি সম্প্রতি আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি কিন্তু আমেরিকার যে 3টে গুরুত্বপূর্ণ পদ রয়েছে, চিফ অফ স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা, সেই 3 পদে কিন্তু 3 মহিলাকে বেছে নিয়েছেন। চিফ অফ স্টাফের দায়িত্ব সামলাবেন টিনা ফ্লোরেনয়, তিনি বর্তমানে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের চিফ অফ স্টাফ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ন্যান্সি ম্যাকলডাউনি, এবং অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা অর্থাৎ ইন্টারনাল অ্যাডভাইজার সেই দায়িত্বে রয়েছেন রোহিণী কোসেগুলু। তার পরিবার কিন্তু আদতে শ্রীলঙ্কার বাসিন্দা। সো এগুলোই ছিল গত 3 এবং 4 ডিসেম্বরের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, যেগুলো তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ। তোমরা এই সব গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো যে পিডিএফ কম্পাইলেশন সেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি গিয়ে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং ফলো করতে পারো। এবং তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, কোনো সাজেশন বা পরামর্শ দেওয়ার থাকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সো থ্যাংক ইউ।